এক সকালে জেলার সুদর্শন আইপিএস অফিসার রিয়া শর্মা তার মা সুচিত্রা দেবীর সঙ্গে বাজারে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তার ওপারে চোখ আটকে গেল একজন ভাঙা চেহারার লোকের ওপর, যিনি রোদে পুড়ে ধুলোমাখা কাপড়ে বসে জুতো পালিশ করছেন। সেই মুহূর্তে রিয়ার বুকটা কেঁপে উঠল। সেই মুখ, যে মুখটা তিনি ছোটবেলায় মায়ের পুরনো অ্যালবামে বারবার দেখেছেন, সেই মুখই তো। তালাকের পর থেকে যাকে মৃত ভেবে মানুষ করা হয়েছিল, সেই বাবা বিক্রম সিং আজ রাস্তার ধারে মুচির কাজ করছেন। রিয়া আর থাকতে পারলেন না। তিনি মাকে ধরে বললেন, মা, ওই দেখো, ওই তো আমার বাবা। সুচিত্রা দেবীর মুখটা সাদা হয়ে গেল। তিনি তড়িঘড়ি মুখ ফিরিয়ে বললেন, না না, ভুল দেখছিস, তোর বাবা তো ছিলেন সম্মানী লোক, এ যে একজন সাধারণ মুচি। কিন্তু রিয়া আর শোনেননি। তার চোখে এই ভাঙা মানুষটিই তার বাবা। আর সেই দিন থেকে শুরু হলো এক অসম্ভব যুদ্ধ, যে যুদ্ধে এক মেয়ে তার হারিয়ে যাওয়া বাবাকে ফিরিয়ে আনতে চায়, এমনকি মায়ের কষ্টের দেওয়াল ভেঙেও হলেও। এক সকালে জেলার আইপিএস ম্যাডাম রিয়া শর্মা তার মা সুচিত্রা দেবীর সঙ্গে বাজারের দিকে যাচ্ছিলেন। তখনই রিয়ার চোখ পড়ল রাস্তার অপর পারে, যেখানে তার তালাকপ্রাপ্ত বাবা বিক্রম সিং বসে বসে মুচির কাজ করছিলেন। এটা দেখেই রিয়া তৎক্ষণাৎ তার মাকে বললেন, মা, ওদিকে দেখো, এই তো আমার বাবা, তাই তো? সুচিত্রা দেবী ঘাবড়ে গেলেন আর বললেন, না বেটি, এ তোমার বাবা হতে পারে না। তোমার বাবা তো ভালো মানুষ ছিলেন, এ তো একটা মুচি, দেখো জুতো পালিশ করছে, এ তোমার বাবা হতে পারে না। রিয়া বললেন, না মা, তুমি যে ছবি আমাকে দেখিয়েছিলে ঠিক সেই মুখ। আমি জানি তুমি মিথ্যে বলছো, এই আমার বাবাই। প্লিজ মা, ওকে আমাদের বাড়ি নিয়ে চলো, দেখো না ওর অবস্থা কত খারাপ। ইতিমধ্যে জুতো সাফ করতে করতে বিক্রমের চোখ পড়ল সুচিত্রার ওপর। তিনি তৎক্ষণাৎ চিনতে পারলেন আর লজ্জায় মাথা নিচু করে ফেললেন। এসব রিয়া দেখছিলেন। সেই মুহূর্তেই তার পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে এই তার বাবাই। কিন্তু সুচিত্রা তাকে টেনে সেখান থেকে নিয়ে যেতে লাগলেন। তিনি বলছিলেন, এ তোমার বাবা নয়, তোমার ভুল হয়ে গেছে, চল বাড়ি চল। কিন্তু রিয়া হাত ছাড়িয়ে বললেন, না মা, বাবাকে বাড়ি নিয়ে চলো, দেখো তো ওর অবস্থা কত খারাপ, সব ঠিক হয়ে যাবে। মা ভালোই, তোমাদের তালাক হয়ে গেছে, কিন্তু সে তো আমার বাবা। তোমার আর ওর শত্রুতা থাকতে পারে, কিন্তু আমার তো নেই। আমি আমার বাবাকে বাড়ি নিয়ে যাব। কিন্তু সুচিত্রা রাজি হলেন না। তিনি রাগ করে চেঁচিয়ে উঠলেন, দেখো, যদি তুমি ওকে বাড়ি নিয়ে যাও তাহলে আমি তোমার সঙ্গে থাকব না। তোমাকে যদি বাবা চাই তাহলে আমাকে ভুলে যাও, আর বেশি জেদ করো না, এ তোমার বাবা নয়। সুচিত্রা রিয়াকে জোর করে টেনে বাড়ি নিয়ে এলেন। রিয়া বাধ্য হয়ে কিছু করতে পারলেন না আর মায়ের সঙ্গে চলে গেলেন। ওদিকে বিক্রম সব দেখছিলেন। তার মনে শুধু এই চিন্তা ঘুরছিল, আমার মেয়ে কত বড় হয়ে গেছে, কাশ আমার মেয়ে আমার কাছে থাকত, তাহলে হয়তো আমার এমন অবস্থা হতো না। যাই হোক, কোথাও না কোথাও আমারই দোষ, আমারই জন্য আজ আমি এই অবস্থায় বেঁচে আছি। তিনি এসব ভেবে আবার নিজের কাজে লেগে পড়লেন। বাড়ি এসে রিয়া মাকে জিজ্ঞেস করলেন, মা, তুমি মিথ্যে কেন বলছো? ওই আমার বাবাই। তুমি ওকে বাড়ি কেন আনতে চাও না? আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই। ঝগড়া যদি তোমাদের দুজনের হয়ে থাকে, তোমাদের দুজনের মধ্যে শত্রুতা থাকে, তাহলে তোমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। আমার তো শেষ হয়নি, আমি এখনও তার মেয়ে। আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই। প্লিজ মা, আমাকে আমার বাবার সঙ্গে মিলিয়ে দাও। রিয়া আরও বললেন, মা, বলো না, তোমাদের দুজনের মধ্যে কি হয়েছিল, যে কারণে তোমাদের তালাক হয়েছে? আমার তো কিছু মনে নেই, কিন্তু যদি তুমি বলে দাও তাহলে হয়তো আমি সব কিছু মিটিয়ে দিতে পারবো, আর আমরা সবাই আবার নতুন জীবন শুরু করতে পারবো। প্লিজ মা, আমাকে বলে দাও, আমি আমার বাবাকে এই অবস্থায় দেখতে পারছি না। আমি একজন আইপিএস অফিসার, আর আমার বাবা আজ মুচির কাজ করছে, এটা আমি একদম সহ্য করতে পারছি না। যদি তুমি বাবাকে বাড়ি না আনো আর তোমাদের দুজনের মধ্যে দূরত্ব কম না করো, তাহলে আমি ওই বাড়িতে থাকব না। এখন সিদ্ধান্ত তোমার হাতে, তুমি যা করার করো, কিন্তু আমি আমার বাবাকে বাড়ি আনবই। তারপর সুচিত্রা দেবী বললেন, তুই যা করার কর বেটি, কিন্তু আমি তাকে বাড়িতে আনব না। তুই এই বাড়িতে থাকবি কি না সেটা তোর সিদ্ধান্ত, কিন্তু আমি ওই লোককে এই বাড়িতে কখনো আসতে দেব না। আমি নিভে যাওয়া আগুন আবার জ্বালাতে চাই না। যদি তুই আমার সঙ্গে না থাকতে চাস আলাদা কথা। যাই হোক, তোর বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, এখন তুইও যদি আমাকে ছেড়ে চলে যেতে চাস চলে যা, কিন্তু আমার মন চায় না যে সে আমার বাড়িতে আসুক। বেটি, তুমি বোঝো না, এটা এত গভীর ব্যাপার যে তোমাকে বোঝাতেও পারবো না। এই বলে সুচিত্রা চুপ করে গেলেন। রিয়া মনে মনে ভাবতে লাগলেন, আচ্ছা, এত বড় কি ব্যাপার হয়ে গেল যে মা আজ পর্যন্ত মানছে না? আমার বাবা কি এত খারাপ মানুষ ছিলেন যে কারণে মায়ের মনে এত রাগ?
কিন্তু কেন? এটা কি সম্ভব যে মা চাইয়েই না যে আমি বাবাকে বাড়ি নিয়ে আসি? সে কি চায় আমিও এই বাড়ি ছেড়ে চলে যাই? কিন্তু কেন? মা আমাকে উপেক্ষা করছে, আমাকে ছেড়ে দেওয়ার ধমক দিচ্ছে, কিন্তু বাবাকে বাড়ি আনতে চায় না। আচ্ছা, এত বড় কি ব্যাপার? আমাকে তো জানতেই হবে কি কারণে মা এত রাগ করে আছে যে আমাকেও ছেড়ে দেবে কিন্তু বাবাকে বাড়ি আনবে না। তিনি এসব ভাবছিলেন। পরের দিন রিয়া চুপি চুপি নিজেই বিক্রমের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়লেন। সুচিত্রার বিন্দুমাত্র আঁচ পড়ল না যে তার মেয়ে কোথায় গেছে। তাকে মনে হলো হয়তো ডিউটিতে গেছে, কিন্তু আইপিএস রিয়া তার বাবার সঙ্গে দেখা করতে বাজারের দিকে রওনা দিয়েছেন। তিনি যেই বাজারে পৌঁছলেন দেখলেন ঠিক সেই জায়গায় তার বাবা আবার জুতো পালিশ করছেন। রিয়া তৎক্ষণাৎ কাছে গিয়ে দাঁড়ালেন আর বললেন, আপনার নাম কি? বিক্রম উত্তর দিলেন, আমার নাম বিক্রম। তারপর রিয়া বললেন, আপনি কোথায় থাকেন? বিক্রম বললেন, আমার কোনো বাড়িঘর নেই, আমি এই রাস্তাতেই থাকি, আমার কেউ নেই। এটা শুনে রিয়ার চোখে জল এসে গেল। তিনি বললেন, আপনি আমাকে চেনেন? বিক্রম লজ্জায় মাথা নিচু করে বললেন, না, আমি আপনাকে চিনি না। আপনি কে? আমাকে কি করে চিনব? রিয়া মনে মনে ভাবতে লাগলেন, বাবা মিথ্যে কেন বলছে? আমাকে তো চিনবে, কারণ সেদিন মায়ের সঙ্গেও আমাকে দেখেছিলেন। তিনি আবার বলে উঠলেন, আপনি আমাকে চেনেন না? আমার নাম রিয়া, মনে করো হয়তো চিনবে, কোথাও না কোথাও তো আমাকে দেখেছই। বিক্রম বললেন, না বেটি, আমি তোমাকে কোথাও দেখিনি, আমার সব মনে আছে, আর আমি এটাও জানি না যে রিয়া কে। হ্যাঁ, হতে পারে তুমি আমাকে চেনো, কিন্তু আমি তোমাকে চিনি না বেটি। এটা শুনে রিয়ার একটু স্বস্তি হল, কারণ তিনি তার বাবার মুখ থেকে বেটি শব্দটা শুনতে চেয়েছিলেন। শুনতেই তিনি বললেন, আপনি আমার বাবা, আপনি মিথ্যে বলছেন। আমি জানি আমার মায়ের সঙ্গে আপনার বিয়ে হয়েছিল, আর আমি আপনার মেয়ে। আমি জানি না তোমাদের দুজনের মধ্যে কি হয়েছিল, কি কারণে সম্পর্ক ভেঙেছিল, কিন্তু এখন আমি তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে চাই। আমার স্বপ্ন যে আমার মা আর বাবা আবার একসঙ্গে থাকুক। এটা শুনে বিক্রম ঘাবড়ে গিয়ে বললেন, আপনি এসব কি বলছেন? আমার তো বিয়েই হয়নি, আপনি বোধহয় অন্য কারো কথা বলছেন, আমি কারো বাবা নই। এটা শুনে রিয়া মনে মনে ভাবতে লাগলেন, আমার বাবা সব মিথ্যে বলছে, মা আর বাবা দুজনেই মিলতে চায় না, কিন্তু আমি তো ওদের মিলিয়েই ছাড়ব। তিনি আবার বললেন, দেখুন, আমি জানি আপনিই আমার বাবা, আর আমি তোমাদের দুজনকে মিলিয়েই ছাড়ব। তোমরা যতই দূরে ভাগো, চলো আমার সঙ্গে, বাড়ি চলো। আপনি এসব কি করছেন? আপনার এটা মানায় না। আমি একজন আইপিএস, আর একজন আইপিএসের মেয়ের বাবা এমন কাজ করে না। প্লিজ বাবা, বাড়ি চলো। এটা শুনে বিক্রমের চোখে জল এসে গেল। তিনি জল মুছতে মুছতে বললেন, না বেটি, আমি তোমাদের বাড়ি যাব না। ওটা আমার বাড়ি নয়, ওটা তোমার বাড়ি। তুমি থাকতে পারো, কিন্তু আমি তোমাদের বাড়ি যেতে পারি না। হ্যাঁ, বলে দিলাম, হয়ে গেল। আমি এখানেই থাকি বেটি, আর এখানেই থাকব। আমার কারো বাড়ি যাওয়ার দরকার নেই। আমি ঠিক আছি। বেটি, তুমি বাড়ি যাও। এটা শুনে রিয়া বুঝে গিয়েছিলেন যে এভাবে দুজনকে মেলানো সহজ হবে না। তাকে এখন অন্য কোনো উপায় খুঁজতে হবে। তিনি ভালো করে খুঁজতে চেয়েছিলেন যে আসলে তার মা আর বাবার মধ্যে কি হয়েছিল, কি কারণে তাদের সম্পর্ক ভেঙেছিল। তিনি এটাও ঠিক করে ফেলেছিলেন যে সেই সম্পর্ক জোড়ার জন্য যা করার তাই করবেন। তাই পরের দিনই রিয়া তার মাকে জিজ্ঞেস করলেন, মা, তোমার কোনো সই বা বন্ধু নেই? সুচিত্রা দেবী বললেন, কেন নেই বেটি? বন্ধু কেন থাকবে না? আমার বন্ধু ছিল, আর সইও ছিল, আর এখনও আমার এক দুজন সইয়ের সঙ্গে কথা হয়। যেমন তোমারও অনেক বন্ধু আছে, কিন্তু কেন বেটি, এ প্রশ্ন কেন? রিয়া বললেন, না মা, এমনিই জিজ্ঞেস করছি। আমি ভেবেছিলাম তোমার বন্ধু আছে কি না। যাই হোক, বাড়িতে তো কেউ আসে না, তাই জিজ্ঞেস করে ফেললাম। রিয়ার কথা শুনে সুচিত্রার একটু সন্দেহ হল যে হঠাৎ এই প্রশ্ন কেন। তারপর তিনি বললেন, সত্যি বল বেটি, তুমি এই প্রশ্নটা কেন করলে? রিয়া বললেন, মা বস, এমনিই জিজ্ঞেস করছিলাম, কারণ তোমরা কখনো তোমাদের সইদের বাড়িতে ডাকোনি, কোনো উৎসবে ডাকো না। তাই ভাবছিলাম, যদি তোমার কোনো ভালো সই থাকে তাহলে তাদের বাড়িতে ডেকে নাও। মেহমান আসবে, তাহলে আমরা মিলে মেহমানদারি করব, কত ভালো লাগবে। রিয়ার কথা শুনে সুচিত্রা বললেন, হ্যাঁ বেটি, তুমি ঠিক বলেছ। আমার এক দুজন সই আছে যারা কাছাকাছিই থাকে, তাদের বিয়ে হয়ে গেছে, ডাকলে অবশ্যই আসবে। পরের দিন সুচিত্রা দেবীর সই মঞ্জু বাড়িতে এলেন। সবাই মিলে খাওয়া দাওয়া করলেন, খুব কথাবার্তা হল। তারপর যখন সুচিত্রার সই মঞ্জু বাড়ি যাওয়ার জন্য উঠলেন, তখন রিয়া বললেন, আরে আন্টি, আপনি বাড়ি যাচ্ছেন, তাহলে নম্বর দিন না, মাঝে মাঝে ফোনে কথা বলবো। মঞ্জু নম্বর দিয়ে দিলেন, আর রিয়া সেই নম্বর নোট করে নিলেন। পরের দিন রিয়া মঞ্জুকে ফোন করলেন আর বললেন, আন্টি, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি? আমার আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। আপনি কোথায় আছেন? আমাকে কোথায় আসতে হবে? মঞ্জু বললেন,
কেন বেটি, কি নিয়ে কথা বলতে হবে? ফোনে বলতে পারো না? রিয়া বললেন, না আন্টি, তেমন কিছু না, কিন্তু আমি আপনার সঙ্গে দেখা করেই কথা বলতে চাই। এটা খুব জরুরি। আমি কি আপনার বাড়ি আসতে পারি? মঞ্জু বললেন, হ্যাঁ বেটি, যদি বাড়ি আসতে চাও তাহলে এসো, যা কথা বলার বলে নেব। রিয়া মঞ্জুর বাড়ি গেলেন আর জিজ্ঞেস করতে লাগলেন, আন্টি, আমাকে এটা বলুন যে আমার মা আর বাবার তালাক কেন হয়েছিল? কি কারণ ছিল যে দুজনে আলাদা হয়ে গেল? আর আমার বাবার অবস্থা এত খারাপ কেন হয়ে গেল যে সে রাস্তায় বসে জুতো পালিশ করতে শুরু করল? এটা শুনে মঞ্জু বলতে শুরু করলেন, যখন তোমার মা আর বাবার বিয়ে হয়েছিল তখন প্রথম 1 বছর সবকিছু ঠিক ছিল। তারপর তুমি জন্মালে। তোমার জন্মের 1 বছর পর যে কোম্পানিতে তোমার বাবা কাজ করত সেখানেই একটা মেয়ে ছিল। তোমার বাবার সেই মেয়ের সঙ্গে সম্পর্ক শুরু হয়ে গিয়েছিল। সেই সম্পর্ক প্রায় 2 বছর চলেছিল। সেই মেয়ে তোমার বাবাকে খুব লুটেছিল। কে জানে কি ভাবে সে তোমার বাবার সব টাকা নিয়েছিল। এমনকি তোমার বাবা সেই মেয়ের পাগল হয়ে গিয়েছিল যে নিজের কিছু সম্পত্তিও বেচে তাকে দিয়েছিল। কিন্তু তোমার মা এসব কিছুই জানত না। যখন তোমার বয়স 4 বছর হল তখন তোমার মা সেই মেয়ের ব্যাপারে সত্যি জানতে পারল। তারপর তোমার মা আর বাবার মধ্যে ঘৃণা তৈরি হতে লাগল। ধীরে ধীরে ঘৃণা এত বেড়ে গেল যে দুজনে একে অপরের মুখ দেখতেও পছন্দ করত না। এই কারণেই তোমার মা তোমার বাবার থেকে তালাক নিয়েছিল। তোমার বাবার অবস্থা আগে খুব ভালো ছিল, কিন্তু এখন যা অবস্থা তা শুধু নিজের কর্মের জন্য। এটা শুনে রিয়ার চোখ থেকে জল বেরিয়ে এলো। তিনি কেঁদে বললেন, আন্টি, আমি আমার বাবাকে বাড়ি আনতে চাই। আমি আমার মা আর বাবাকে এক করতে চাই। আমি আমার বাবাকে এত দুঃখের অবস্থায় দেখতে পারছি না। আপনি কি আমাকে সাহায্য করবেন যাতে আমার বাবা আর মা এক হয়ে যায়? মঞ্জু বললেন, হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু কিভাবে? তোমার মা তো বিক্রমকে খুব ঘৃণা করে। সে কখনো তাকে মেনে নেবে না। যদি আমি কখনো তোমার মায়ের সঙ্গে এমন কিছু কথা বলি তাহলে সে আমাকে খুব বকা দেয় আর সাফ বলে দেয় যে তার সামনে আমি তার নাম মুখে আনব না। এখন আমি কি করতে পারি? রিয়া বললেন, আপনি পারেন। চলুন, আজই দুজনে মিলে বাবার কাছে যাই আর তাকে বাড়ি নিয়ে আসি। মানবে তো সহজে না, কিন্তু তাকে মানাতেই হবে। তাকে রাজি করাতে হবে যে বাড়ি যেতেই হবে। হয়তো সে বাড়ি চলে আসবে। মঞ্জু বললেন, ঠিক আছে, যদি তুমি চাও তাহলে চলো চেষ্টা করে দেখি কি হয়। তারপর দুজনে মিলে বিক্রমের কাছে পৌঁছলেন। মঞ্জু বললেন, দেখুন, আমি বুঝি আপনি কোন অবস্থায় আছেন। আমি জানি আপনার মন নেই, কিন্তু নিজের মেয়ের জন্য তো আপনি বাড়ি যেতে পারেন। আপনি কি দেখতে পাচ্ছেন না যে আপনার মেয়ে আপনার সঙ্গে দেখা করার জন্য কত তড়পাচ্ছে? আপনি কি তার কথা শুনবেন না? রিয়া কেঁদে বললেন, বাবা, আপনাকে বাড়ি যেতেই হবে। আমার ভালো লাগে না যে আপনি এখানে এমন ছোট কাজ করছেন। আমি একজন আইপিএস আর এটা আপনাকে মানায় না। আমি মানি আপনার আর মায়ের সম্পর্ক এখন নেই, কিন্তু আমার তো সম্পর্ক আছে। আমি আপনার মেয়ে। বাবা, প্লিজ বাড়ি চলো, আপনাকে বাড়ি যেতেই হবে। বিক্রম বললেন, না বেটি, আমি তোমাদের বাড়ি কি করে যাব? হ্যাঁ মানি, তুমি আমার মেয়ে, কিন্তু এখন তুমি আমার কাছে নেই। আইন অনুযায়ী তুমি এখন শুধু সুচিত্রার মেয়ে, আর তুমি ওখানেই সুখী। আমি তোমাকে সুখী রাখতে পারবো না বেটি। আমার এত ক্ষমতাও নেই যে তোমার মায়ের সঙ্গে আবার জীবন কাটানোর জন্য তোমার সঙ্গে যাই। তুমি এসব ভুলে যাও আর নিজের কাজ করো। রিয়া মনে মনে ভাবতে লাগলেন, বাবাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিছু না কিছু মিথ্যে তো বলতেই হবে, তবেই মানবে। তখন তিন বললেন, না বাবা, আপনি ভুল বলছেন। আপনি আমার বাবা আর আমি আপনাকে আমার বাড়ি নিয়ে যাব। যাই হোক, মা আপনাকে ডেকেছে। তারপর বলল, এখন সবাই রাজি। প্লিজ বাবা, বাড়ি চলো। আমরা এখন সুখে থাকব। কোনো ভুল হবে না। আমরা আবার নতুন জীবন শুরু করব। আপনি প্লিজ আমার সঙ্গে বাড়ি চলো। রিয়া মিথ্যে কথা বলে তার বাবাকে মানিয়ে নিলেন যে মা তাকে ডেকেছে। এটা শুনে বিক্রম রাজি হয়ে গেলেন আর তিনজনে মিলে বাড়ির দিকে চললেন। বাড়ি পৌঁছতেই যেই সুচিত্রার চোখ বিক্রমের ওপর পড়ল, তিনি রাগ করে রিয়াকে বকতে লাগলেন, এ কে বেটি, তুমি তাকে কোন বাড়িতে নিয়ে এসেছ? তোমার মাথা ঠিক আছে তো? তুমি এসব কি করছো? আমি তোমাকে মানা করেছিলাম, তবুও তুমি এসব করছো। আমার জানা ছিল না যে তুমি এসব করবে, না হলে আমি তোমাকে বাড়ি থেকে বেরোতেও দিতাম না। সুচিত্রার রাগ দেখে বিক্রম ফিরে যেতে লাগলেন। তখনই রিয়া তাকে আটকে বললেন, বাবা, এটা আমার বাড়ি, আপনি কোথাও যাবেন না। আপনার কোথাও যাওয়ার দরকার নেই। আমি আপনাকে এই বাড়িতে রাখব। আর যাই হোক, আমি আপনার মেয়ে, কোনো বাইরের লোক নই। প্লিজ বাবা, আমার কথা মানুন। মন থেকে ক্ষমা চেয়ে নিন।
কিন্তু বিক্রম ক্ষমা চাইতে রাজি ছিলেন না, আর সুচিত্রাও মানতে রাজি ছিলেন না। তখন মঞ্জু বললেন, সুচিত্রা দেখো, আমি জানি তোমাদের দুজনের মধ্যে কি কি হয়েছে আর কি অবস্থার মধ্যে দিয়ে গিয়েছ, কিন্তু এখন তো নিজের মেয়ের জন্য তোমরা মিলতে পারো। তোমার মেয়ে এখন বড় হয়ে গেছে, আর তার বাবা ছাড়া জীবন অসম্পূর্ণ লাগে, তাই সে এসব করছে। তাই প্লিজ মেনে নাও, তোমরা দুজনে মিলে যাও, সবার জন্য ভালো হবে। তারপর রিয়া কেঁদে বললেন, মা, আমি আপনার সামনে হাত জোড় করছি, প্লিজ তোমরা দুজনে মিলে যাও, আমার কিছু চাই না, শুধু তোমাদের দুজনের সুখ চাই। যদি তোমরা দুজনে মিলে যাও তাহলেই আমার সবচেয়ে বড় সুখ। রিয়ার চোখের জল দেখে বিক্রমের চোখেও জল এসে গেল, আর সুচিত্রাও কেঁদে ফেললেন। তারপর জল মুছতে মুছতে সুচিত্রা ধীরে ধীরে বিক্রমের হাত ধরলেন, দুজনে জড়িয়ে ধরলেন। এভাবে রিয়া নিজের সাহস আর বুদ্ধি দিয়ে তার মা বাবাকে আবার এক করে দিলেন, আর নিজের বাবাকে ফিরে পেলেন। বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটি লাইক করো, আর যত বেশি সম্ভব মানুষের কাছে শেয়ার করো। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ এখানে তোমরা পাও রোমাঞ্চকর আর সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি ভিডিও। বন্ধুরা, তোমরা কোথায় কোথায় থেকে আর কোন দেশ থেকে এই ভিডিও দেখছো আমাদের কমেন্টে অবশ্যই জানাও।